যদি আপনাদের মেন স্ট্রিম মিডিয়ার প্রাক্তন শিক্ষামন্ত্রীর কটা বান্ধবী, কটা বউ, বান্ধবীকে তিনি ভবিষ্যতে কি সম্মান দেবেন, কিংবা তার বান্ধবীকে নিয়ে শোভন বা বৈশাখী কি বললেন, এসব দেখা হয়ে যায়, তাহলে এই ভিডিওটি দেখুন। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং তাহলেই বুঝবেন বাংলা এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। বারবার ধারাবাহিকভাবে আমি প্রশ্ন তুলেছি যে যেভাবে কেন্দ্রের গোয়েন্দা সংস্থা বাংলাকে কেন্দ্র করে একাধিক রিপোর্ট সামনে আনছেন এবং যে ছবিগুলো আমরা বাংলার বর্ডার এরিয়া থেকে দেখতে পাচ্ছি, তা কি সত্যি বাংলাকে স্বস্তি দিচ্ছে? আজকে সকালে একটি ঝটিকা রেড কিন্তু কোচবিহারে করা হলো এনআইএ এর পক্ষ থেকে। এবং আপনারা জানেন দিল্লি যোগসাজশের জন্য এর আগে মুর্শিদাবাদের নবগ্রামেও কিন্তু এনআইএ এর তদন্তকারী অফিসাররা একটি রেড করেছিলেন। কিন্তু আজকে সরাসরি কোচবিহারে এবং কোচবিহারের পার্টিকুলার নির্দিষ্ট একটি জায়গায় এক ব্যক্তির বাড়িতে রেড করা হলো, যিনি বাংলাদেশ থেকে 10 বছর আগে ভারতে এসছেন, প্রথম 5 বছর দিল্লিতে কাজ করেছেন এবং শেষ 5 বছর তিনি বাংলাতে আছেন এবং একটি কাপড়ের দোকান চালান। এই ঘটনাটি ঘটেছে কোচবিহারে দিনহাটা 2 নম্বর ব্লকে নন্দিনা গ্রাম, সেখানকার নয়রাহাট গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ একদম মাইক্রো লেভেলে কিন্তু পৌঁছে গেছেন ভারতের গোয়েন্দা দপ্তরের সদস্যরা। এবং ভারতের বিস্তীর্ণ জায়গায় জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত এই ব্যক্তিকে কিন্তু ট্রেস করা হয়েছে, যে ব্যক্তির নাম আরিফ হোসেন। এনআইএ যখন আসেন তখনই নাকি আরিফ হোসেন পালিয়ে যান এবং তার বিপক্ষে অভিযোগ তিনি একাধিক জায়গায় টেরর ফান্ডিং এর সঙ্গে জড়িত, একাধিক জায়গায় টেরর প্লট নেটওয়ার্কের সঙ্গে জড়িত এবং তার বিপক্ষে মূলত 3টি অভিযোগ এবং সেই অভিযোগে মামলা রুজু করা হয়েছে। যার প্রথম হলো জঙ্গিকে সাহায্য করার জন্য একটি মামলা এবং ফান্ডিং করার জন্য একটি মামলা। সেখানে বলা হয়েছে যে কাপড়ের দোকানের আড়ালে এমন কাণ্ড কারখানা ঘটানো হতো যা কিন্তু সরাসরি ভারত বিরোধী। সেই ব্যক্তির বাড়িতে যখন এনআইএ তদন্তকারী অফিসাররা যান তখন সেই ব্যক্তির মোবাইল ফোনও কিন্তু সিজ করা হয় এবং সেই বাড়ির লোক সরাসরি স্বীকার করছেন যে 10 বছর আগে বাংলাদেশ থেকে তিনি এসছেন, শেষ 5 বছরে বাংলায় থাকেন এবং তিনি পরিষ্কার বলছেন যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা কি ডকুমেন্ট দেখাবো, আমরা জানি না কিছু। মানে আমি সত্যিই বুঝতে পারছি না এই ধরনের কথাবার্তা সাংবাদিকদের সামনে এই ব্যক্তির পারিবারিক সদস্য কিন্তু বলছেন। মুই ফির আসিয়ে গেট ঝোপান আছে, গেট ঝোপান আছে তা আমি কেমন বললে মা গেট কেনটা ঝোপান আছে রে, তাহলে কেউ বাড়িতে আসে না নাই, আমি কথা না করি বেড়াটা ফির দিলেন তুমি তুই ঢুকে কি কোয়া খাই মুই কম। তারপর ফির আপনি ফির বাড়ি ঢুকে নাই আগতে ঢুকিয়ে ওখানে তো জামাই আমার বাড়ি, যেটা সত্য সেইটাই জামাই বাড়ি। তোমার ছবি দেখবান আসছে তো দেখতে আরিফকে চেনেন তো আমরা ফির করলি মানে না আমি চিনি নে তাহলে অমনে ফিরে আমরা ঘুরিল আমি অমনে যে পিছন পাশে দরজা খুলে আমার পার করে দিলাম, তোমরা যাও তারপরে কি হয় মেয়েরা দেখিনি। পরে জামাই ওদি গেল, পরে ফির ও গেল কায়লা রিপোর্টার আল্লাহ রসুল জানে তাই কবান যে ঘুরিয়েছেন তো ওই বাড়িটাই হয়, ওই ইসরায়েলের বাড়ি ওইটাই বাড়ি। হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? কি জায়গা এখানে ঢাকা নাকি জানো না। কতদিন থেকে এখানে? আমার এখানে তো 5 বছর থাকি, অন্য জায়গা ছিল না। পরবর্তীকালে আরিফ হোসেন তো পালিয়ে গেছেন, এটা বাস্তব। কিন্তু এনআইএ এর গোয়েন্দা সংস্থারা মনে করছেন এই যে 2023 থেকে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই ধরনের কার্যকলাপ করানোর যে প্রক্রিয়া চলছে তার সঙ্গে বাংলার কিছু পরিযায়ী শ্রমিক কিন্তু জড়িয়ে আছে। কালকে একটি স্টোরি আমি দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলে করেছিলাম, আপনারা পারলে ওই স্টোরিটি দেখুন। কারণ দেশের সুরক্ষার কথা যদি আমি আর আপনি না ভাবি তাহলে আমাদের দেশ কিন্তু বড়সড় বিপদের মুখে পড়বে। দেখুন, গোয়েন্দা বলুন, র বলুন, ইন্টেলিজেন্স বলুন, আইবি বলুন, স্বরাষ্ট্র দপ্তর বলুন, তাদের হাতে অনেক ক্ষমতাটা বাস্তব। কিন্তু আলটিমেটলি 130 কোটির একটা রাষ্ট্রে আপনারা নিজেরা বলুন ওই মানে গুটি কয়েকজন ব্যক্তি ঠিক কতটা প্রত্যেকটি সমস্যার সমূলে উৎপাটন করতে পারবেন, এটাও তো বাস্তব। ফলে সাংবাদিক কিংবা সাধারণ মানুষ এদেরও কিন্তু একটা দায় বর্তায়। রাজনৈতিক নেতাদের কোনো দায় নেই, রাজনৈতিক দল কোনো দায় পালন করবে না। এসআইআর নিয়ে বাংলায় যা হচ্ছে এটা তো কাঙ্ক্ষিত ছিল না, আপনারা সকলেই জানেন। এক দল প্রচার করছে এসআইআর হলে সকলকে ভারত ছেড়ে চলে যেতে হবে, অন্য দল বলছে যে এসআইআর হলে বাংলায় তৃণমূলের ভোট কমবে এবং এসআইআর হলেই নাকি সরকার পরিবর্তন হবে। দেখুন, এই দুটো তথ্যই এবং তত্ত্ব
আলটিমেটলি বাস্তবের মাটিতে কিন্তু সম্পূর্ণভাবে ভুল। আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনারা অনেকে জানেন যে এসআইআরটা বাংলায় কি সত্যি হচ্ছে? আধার কার্ড 35 লক্ষ বাদ গেছে। এছাড়া এসআইআর এর আউটকামটা কি এসছে শেষ এক সপ্তাহে আপনারা নিজেরা বলুন। বিএলও অফিস আলটিমেটলি পার্টি অফিসে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায়। বিএলও এরা বাড়িতে বাড়িতে যাচ্ছে না, বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, অফিস, আদালত, ক্লাব ঘর, এখান থেকে এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে এবং পাড়ায় পাড়ায় শাসক দল যেভাবে ভোট সহায়তা কেন্দ্র খুলেছে তার বিপক্ষে বিজেপিরা কি আজ অব্দি বা বিজেপি বা বিরোধীরা কি আজ অব্দি পাল্টা কোনো অ্যাকশন নিতে পেরেছে? পারেনি। ফলে যা হচ্ছে ওখানে হচ্ছে, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটাই বাংলার গ্রাউন্ড রিয়েলিটি। পাশাপাশি সেই রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করার পাশাপাশি আপনাকে এটাও বুঝতে হবে বাংলায় এনআইএ তদন্ত হচ্ছে, এনআইএ রেড হচ্ছে, কখনো দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের খোঁজা হচ্ছে, কখনো 2023-এ গুজরাট টেরর অ্যাটাকের সঙ্গে জড়িত ব্যক্তিদের খোঁজা হচ্ছে, এটাও রিয়েলিটি। এবার বাংলার মানুষ কি করতে পারে? বাংলার মানুষের হাতে অনেক ক্ষমতা, যদিও বাংলার মানসিকতা, বাঙালিদের মানসিকতা আগের মতো তা নেই। তারা অনেক কিছুর কাছে নিজেদের অসহায় আত্মসমর্পণ করে দিয়েছে, কিন্তু এই আত্মসমর্পণের শেষে আজকে দেখুন গোটা বাংলাকে নিয়ে আন্তর্জাতিক স্তর নয় দেশীয় রাজনীতিতেও বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। সে প্রশ্নের দায় কিন্তু আমাদের মতো বাঙালিদেরও। আর মেন স্ট্রিম মিডিয়া কি করছে? শোভন বৈশাখী ঘোড়ার গাড়িতে যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় জেল খেটে এসে বেরিয়েছেন, তার রাতে ঘুম হয়েছে নাকি প্রশ্ন করছে। অর্পিতা কে, তার বান্ধবী নাকি অন্য কেউ, সেই প্রশ্ন করা হচ্ছে। অর্পিতার ভবিষ্যৎ কি প্রশ্ন করা হচ্ছে। অর্পিতা যদি পার্থর সঙ্গে থাকতে পারেন, পার্থ বলছেন সৌগত রায় কি করেন উনি জানেন। ফলে এই সংস্কৃতিটা আমাদের মধ্যে কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সামাজিক বিভিন্ন মাধ্যম থেকে। সেখান থেকে আমার এই চেষ্টা যে দেশের সুরক্ষার কথা সকলকে ভাবাতে হবে। আলটিমেটলি আমাদের দেশ বাঁচলে রাজনীতি বাঁচবে, রাজনীতি অনেক পরের বিষয়, আমরা আগে যদি না বাঁচি। আজকে শুধুমাত্র কোচবিহারের ঘটনাটা নয়, আজকে যে ঘটনা কালকে হয়েছে, সেই কালকে যাদের বাড়িতে রেড করা হয়েছে, সেই রেড করা বাড়ির যারা সদস্য অর্থাৎ সেই পরিযায়ী শ্রমিক যার কথা আমি আপনাদের বলছি, তাদের সঙ্গে জড়িত সরাসরি আল কায়দার যোগ পাওয়া গেছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, 2023 সাল থেকে চলা এই মামলায় কিছু ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছে। আমি একটা ছবি আপনাদের দেখাচ্ছি, তার মধ্যে একটি জায়গায় একটা নথিতে লেখা ছিল এন্ড অফ ইন্ডিয়া, গুজরাটি ভাষায় লেখা ছিল। অর্থাৎ এই যে পুরো নেটওয়ার্কটি আসলে ভারতকে অশান্ত করতে চেয়েছিল 2023 সাল থেকে। আজকে 2025-এ এসে দিল্লি বিস্ফোরণ হয়েছে বলে আমরা হয়তো বুঝতে পারছি তারা ভয়াবহ কিছু পরিকল্পনা করেছে, কিন্তু একটা পরিকল্পনা বাস্তবের মাটিতে রূপায়ণ করতে 2 বছর যে লাগে এবং এই 2 বছরে কোথাও না কোথাও বাংলা যোগ জড়িয়ে গেছে, সেটাও তো আনএক্সপেক্টেড। এনআইএ তদন্তকারী অফিসাররা কালকে নর্থ ইস্টের ত্রিপুরা, মেঘালয়, আসাম এবং বাংলাতে সার্চ করার পাশাপাশি গুজরাটেও সার্চ করেছেন এবং সেখানে মেনলি কিছু জনের নাম জড়িয়ে গেছেন, যাদের নাম মোহাম্মদ সজিবুদ্দিন, মুন্না খালিদ, আজাজুল ইসলাম, আব্দুল লতিফ, এবং তারা নাকি সকলেই প্রায় বাংলাদেশ থেকে এসেছিলেন এবং এদের সঙ্গে বাংলার এক পরিযায়ী শ্রমিকেরও নাম জড়িয়ে গেছে এই পুরো ঘটনায়। এবং সেই ঘটনা আলটিমেটলি আমাদের দেশের সামগ্রিক সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তোলে। এরা সকলেই দিল্লি বা বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করা ব্যক্তি নয়, এরা কিন্তু বাংলাদেশ থেকে এসেছেন এবং তারা নিজেরা স্বীকারও করছেন যে বাংলাদেশ থেকে এসে তারা ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু স্প্রেড আউট করে গেছেন। আমি ডিটেইলিং আপনাদের জন্য এই রিপোর্ট ধারাবাহিকভাবে নিয়ে আসছি। এই এনআইএ তদন্তের পর যে মহিলার বাইট শুনলেন তা কিন্তু আরিফ হোসেনের শাশুড়ি, এবং সেখানে বলা হচ্ছে আরিফ হোসেন বাংলাদেশ থেকে এসে ওই এলাকার একজন ব্যক্তি ইসমাইল মিয়ার মেয়েকে বিয়ে করে নেন এবং বিয়ে করে সেখানকার নাগরিক হয়ে যান। অর্থাৎ সেই পুরনো খেলা, ভারতীয় নাগরিককে বিয়ে করো তাহলেই তুমি ভারতীয় হয়ে যাবে। এবং বর্তমানে নাকি তিনি একটি কাপড় দোকান চালান, যিনি এর আগে 5 বছর দিল্লিতে ছিলেন। অর্থাৎ সামগ্রিকতার দিক থেকে বাংলা কিন্তু ক্রমশ বিপজ্জনক জায়গায় যাচ্ছে। এই মুহূর্তে সকলকে একসঙ্গে এই পার্টিকুলার বিপর্যয়কে রুখতে হবে, দেশের সুরক্ষার কথা ভাবতে হবে, দেশের গোয়েন্দাদের কথা ভাবতে হবে এবং আলটিমেটলি আমাদেরকে এই ধরনের জঙ্গিপনাগুলো থেকে নিজেদেরকে অনেক দূরে রাখতে হবে। সচেতনতা প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট বিষয়। যদি আমরা সজাগ হই, যদি আমরা ঠিকঠাকভাবে দৃঢ়চেতা হই, আমার দৃঢ় বিশ্বাস এরা কিন্তু নকল ডকুমেন্টসটা অবধি তৈরি করতে পারবে না।
জানি না, কমেন্টে আপনারা জানাবেন কিভাবে ভাবছেন পুরো বিষয়টা নিয়ে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।